জয় হিন্দ। 2026 সালে যারা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস আমার ইউটিউব এবং ফেসবুকে করাবো। তোমরা ইউটিউবেই বেশি করে দেখবে, কারণ ইউটিউবে প্লেলিস্ট অনুযায়ী সাজানো থাকবে। আজকে ভূগোলের 11 নম্বর ক্লাস। এই 11 নম্বর ক্লাসে তোমরা কি জানবে? এই 11 নম্বর ক্লাসে তোমরা জানবে সুন্দরবন বলে যে তোমাদের একটা আলাদা করে টপিক দেয়া আছে নদীর কার্যর পরে, সেই সুন্দরবনে জলবায়ু পরিবর্তনের জন্য কি কি প্রভাব হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত বিবরণ জানতে পারবে। সুন্দরবন যে জায়গাটা নাম হয়েছে বিশেষ করে সুন্দরী যে গাছ আছে তার জন্য। সুন্দরবন এমন একটা জায়গা যেটা পৃথিবীর সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য আছে। এই যে সুন্দরবন জায়গাটা সেটা ভারতে এবং বাংলাদেশে দুটোই দেশেই পাওয়া যাচ্ছে, অর্থাৎ দুটো দেশের মধ্যেই অবস্থিত। কিন্তু পশ্চিমবঙ্গে 20% এবং বাংলাদেশে 80% আছে, অর্থাৎ দেশের পরিপ্রেক্ষিতে যদি দেখায় ভারতে 20% আছে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের, আর 80% আছে বাংলাদেশের দখলে বা বাংলাদেশের জায়গায়। এই সুন্দরবনকে রক্ষা করা আমাদের ভীষণ জরুরি। সুন্দরবনে প্রচুর জীববৈচিত্র্য পাওয়া যায়, সেখানে ক্ষারীয় কুমির থেকে কাঁকড়া থেকে শুরু করে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা ছোটোবেলা থেকে আমরা বাঘমামা বলে জানি, সে ডোরাকাটা হলুদ কালারের যে বাঘ সে সেখানে থাকে। ছোট বড় অনেক বহু প্রাণী থাকে, হরিণ থাকে, অনেক প্রাণী থাকে। প্রাণীর লিস্ট করতে গেলে ক্লাস শেষই হবে না। তাই সেই প্রাণীগুলো আমাদের বাস্তুতন্ত্রের একটা উপাদান। সেই প্রাণীগুলোর উপর যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সারা পৃথিবীতে উষ্ণতা বাড়ছে, সেই উষ্ণতা বাড়ার জন্য তাদের শারীরিক দিক থেকে তারা দুর্বল হচ্ছে, তারা বিপদাপন্ন হচ্ছে। তাই তোমাদের এই বিষয়টা ভীষণ জরুরি যে সুন্দরবনের বর্তমান পরিস্থিতিটা কেমন, আর আমরা এবার কি কি স্টেপ নিয়েছি। আমরা স্টেপ হিসাবে নিয়েছি একমাত্র কি নিয়েছি, যে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে ঘোষণা করেছি, অর্থাৎ জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল। এটা 1989 সালে অর্থাৎ জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করেছে ভারত সরকার 1989 সালে। ভারতীয় অরণ্য আইন দ্বারা অরণ্য সুরক্ষিত অরণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে 1927 সালে। আর বিশ্বর দরবার কাছ থেকে বিশ্ব দরবারে এটার মর্যাদা পেয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে 1987 সালে। অর্থাৎ আমরা এই 3টে স্টেপ নিয়েছি, যে সুন্দরবন একটা সুরক্ষিত জীবমণ্ডল অঞ্চল, একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এটা ভারতীয় অরণ্য সুরক্ষিত আইন দ্বারা 1927 সালে সুরক্ষা করা হয়েছে। এই যে সুন্দরবন বললাম, এই সুন্দরবন কোন জেলায় আছে? পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় আছে। আমাদের ভারতের যে পশ্চিমবঙ্গ রাজ্য সবথেকে দক্ষিণতম রাজ্য দক্ষিণ 24 পরগনা, সেইখানে এই সুন্দরবনের অংশ আছে। এই সুন্দরবনের নাম হয়েছে সুন্দরী গাছ থেকে। অনেক ধরনের গাছ বা প্রজাতির গাছ পাওয়া যায়, শুধুমাত্র সুন্দরী গাছ নয়, সুন্দরী, গোলপাতা, গেওয়া, হোগলা এই উদ্ভিদগুলো পাওয়া যায়। এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য কি? এই উদ্ভিদগুলো তোমরা 9 ক্লাসে জেনেছো যে ম্যানগ্রোভ অরণ্য একমাত্র উদ্ভিদ যে সমুদ্র জোয়ারভাটা প্রকোপ অঞ্চলে কাদামাটিতে লবণাক্ত জলাভূমিতে জন্মায়। আর কোনো উদ্ভিদ এই লবণাক্ত জলাভূমিতে জন্মায় না। তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো ঘাস হয়ে থাকে, লবণগুলা জল তোমরা দিয়ে দেবে, দেখবে ঘাসগুলো মরে গেছে। তাই পৃথিবীতে তেমন কোনো প্রজাতি নেই ম্যানগ্রোভ ছাড়া যারা লবণাক্ত জলাভূমিতে তারা বাঁচতে পারে। তাই সুন্দরবন একটা ইউনিক বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল। সেখানে বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি যেমন আছে, বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতিও এখানে আছে। আর ভারতে আছে 20% আর বাংলাদেশে আছে 80%। সুন্দরবন আমাদের জীবনের জন্য, আমাদের বাস্তবে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরবনে একটা শিক্ষক আছে যে উমাশঙ্কর মণ্ডল, তিনি ম্যানগ্রোভ অরণ্য সংরক্ষণের জন্য বিশেষভাবে উদ্যোগ নেন, তাকে ম্যানগ্রোভ ম্যানও বলা হয়। তাই সেই সুন্দরবনের আইলা ঝড়ের পরে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রচুর যে ম্যানগ্রোভ অরণ্য নষ্ট হয়ে গেছিল, তিনি উদ্যোগ নিয়ে খুব সুন্দরভাবে সেই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য আবার নতুনভাবে গড়ে তুলছে। সেই শিক্ষকের একজন ভূগোল শিক্ষক, তার নাম হলো উমাশঙ্কর মণ্ডল। তিনি সুন্দরবনকে আবার নতুন রূপে গড়ে তোলার চেষ্টা করছে। আইলা ঝড়ের পরে সবথেকে বড় বিধ্বংসী ঘূর্ণিঝড় 2009 সালে হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ের জন্য সেই সুন্দরবনের গাছগুলো প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সুন্দরবনের যারা মানুষ আছে তাদেরকে বিভিন্নভাবে এই গাছগুলো, ম্যানগ্রোভ অরণ্যের যে গাছগুলো হয় সেইগুলো দেয়া হয়, আর তার সঙ্গে তাদেরকে দিনের অর্থাৎ জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো উপহার হিসাবে দেওয়া হয়। অর্থাৎ বলা হয় যে ম্যানগ্রোভ অরণ্য তোমরা যদি লাগাও, অর্থাৎ ম্যানগ্রোভের যে সুন্দরী গাছ বা অন্যান্য গাছগুলো যদি লাগাও, তাহলে তোমরা এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাবে।
তাই তিনি ভীষণ রকমভাবে উদ্যোগ নিয়ে এই ম্যানগ্রোভ অরণ্যটাকে রক্ষা করার উদ্যোগ নিয়েছে। কারণ ম্যানগ্রোভ অরণ্য যদি না থাকে বাস্তুতন্ত্রের উপর তো প্রভাব পড়বেই। সারা পৃথিবীতে যে হারে উষ্ণতা বাড়ছে তার জন্য প্রভাব পড়ছে, অর্থাৎ উষ্ণতা পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য। ম্যানগ্রোভ অরণ্য যদি না থাকে তাহলে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়গুলো হয় সেই ঘূর্ণিঝড়ের প্রকোপ আমাদের বর্ধমান জেলা এবং অন্যান্য যে উপকূল সংলগ্ন জেলাগুলো আছে কলকাতা, হুগলি, এই জেলাগুলো ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য বঙ্গোপসাগর থেকে উদ্ভূত মে জুন মাসে, এপ্রিল মে মাসে এবং অক্টোবর নভেম্বর মাসে যে ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় সেই ঘূর্ণিঝড়কে আটকাতে পারবে না। আর তার ডাইরেক্ট ইম্প্যাক্ট অর্থাৎ সরাসরি প্রভাব আমাদের এই জেলাগুলোতে পড়বে। তাই সুন্দরবন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এক বাস্তুতান্ত্রিক দিক থেকে গুরুত্বপূর্ণ, ইকোলজিক্যাল ইম্পর্টেন্স আছে, আবার আমাদের সারা জীবনের বেঁচে থাকার জন্য, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য, ঘূর্ণিঝড়ের প্রকোপ কমানোর জন্য সুন্দরবন ভীষণ জরুরি। এই সুন্দরবনকে রক্ষা করার জন্য কি বললাম যে ভারত সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ অর্থাৎ জীবমণ্ডল সংরক্ষণ ঘোষণা করেছে। সালটা মনে রাখবে, পরীক্ষায় দেয় 1989 সালে জীববৈচিত্র্য রক্ষা করার জন্য সেখানে জীবমণ্ডল সংরক্ষিত অঞ্চল ঘোষণা করেছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অর্থাৎ ইউএনওর একটা সংস্থা ইউনেস্কো, সে কী করেছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করেছে। আর 1927 সালে ভারতীয় অরণ্য সুরক্ষিত আইন দ্বারা সেটাকে সুরক্ষা দেওয়া হয়েছে। এবার জেনে নিই সুন্দরবনের ওপর বাস্তব প্রভাব কি পড়ছে। সুন্দরবনের ওপর বাস্তব প্রভাব যদি তোমরা দেখো তাহলে দু ধরনের প্রভাব পড়ছে, একটা প্রকৃতির ওপর আর একটা আর্থসামাজিক প্রভাব। অর্থাৎ প্রকৃতির উপর কী প্রভাব পড়ছে, যে প্রকৃতির উপর প্রভাব পড়ছে যে সারা পৃথিবীতে যে উষ্ণতা বাড়ছে সেই উষ্ণতার জন্য, অর্থাৎ সায়েন্স ফর এনভায়রনমেন্ট একটা সমীক্ষায় দেখিয়েছেন যে সারা পৃথিবীতে অর্থাৎ সুন্দরবন এলাকায় 0.5 ডিগ্রি করে উষ্ণতা বাড়ছে। তাহলে জলবায়ু পরিবর্তনে সুন্দরবনের উপর কী প্রভাব পড়বে আমরা, আর্থসামাজিক প্রভাব এবং প্রাকৃতিক প্রভাব। প্রাকৃতিক প্রভাব জেনে নিই। প্রাকৃতিক প্রভাব কি হবে? প্রাকৃতিক প্রভাব হবে যে সুন্দরবনে প্রথম যে প্রভাব, যে উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ দশকীয় বৃদ্ধি হার 0.5 ডিগ্রি করে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট গবেষণার একটা তথ্য দেখাচ্ছে যে সুন্দরবনের উষ্ণতা 0.5 ডিগ্রি হারে বাড়ছে। তার জন্য সুন্দরবনের যে জীব প্রজাতি আছে তারা ভীষণ বিপন্ন অবস্থায় বা বিপদে আছে। আর এটা মানে কি হলো, এটা হলো সুন্দরবনের যে বাস্তুতন্ত্র তা সে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারপরে আছে ভূ উষ্ণায়ন এবং সমুদ্র তল উত্থান এবং ভূভাগের অবলুপ্তি। সমুদ্র জলতল উত্থান হচ্ছে কারণ আমরা জানি যে ভূ উষ্ণায়ন হচ্ছে, মেরু অঞ্চলে বরফ গলছে। সমুদ্র জলতল বৃদ্ধির কারণে যে ভূভাগ আছে সমুদ্রের যে কাছাকাছি, সুন্দরবনের কাছাকাছি যে ভূভাগ আছে যেখানে ম্যানগ্রোভ অরণ্য জন্মাচ্ছে সেই জায়গাগুলো সমুদ্রের তলায় চলে যাচ্ছে, অর্থাৎ ভূভাগ ধীরে ধীরে অবলুপ্তি হচ্ছে, অর্থাৎ যে সমুদ্র আরও সরে আসছে, উত্তর দিকে সরে আসছে, যার ফলে ম্যানগ্রোভ অরণ্য জলমগ্ন বেশি সময় ধরে থাকছে। আর মাঝে মাঝে তো ঘূর্ণিঝড় হয়ই, সেই ঘূর্ণিঝড়ের জন্য প্রায় এক একটা দ্বীপ, যে সুন্দরবনের দ্বীপ আছে সেই দ্বীপগুলো প্রায় 6 মাস জলের তলায় ডুবে থাকছে। অর্থাৎ কি পেলাম, যে সুন্দরবনে ঘূর্ণিঝড়ের জন্য দ্বীপগুলো ডুবে যাচ্ছে, 6 মাস জলের তলায় থাকছে। উষ্ণতা বাড়ার জন্য যে ভূভাগ আছে তার অবলুপ্তি হচ্ছে, উপকূল ক্ষয় হচ্ছে। সুনামি হয়নি তেমন, কিন্তু প্রত্যেক বছর ঘূর্ণিঝড় হচ্ছে, সেই ঘূর্ণিঝড়ে সমুদ্রের জলের ঢেউ এর আঘাতে উপকূলের বিনাশ হচ্ছে। এবার উপকূলের বিনাশ যদি হয়, সুন্দরবনে যে প্রাণীরা থাকে তারা যাবে কোথায়? তারা হয় মৃত্যু হতে হবে বা তারা সেখান থেকে পালাতে বাধ্য হতে হবে, কিন্তু পালাতে তো পারে না, বেশিরভাগ মারাই যায়। আর কি হবে? আর সেইখানে যে প্রাণী প্রজাতিরা থাকে সে প্রাণী প্রজাতিরাও ভীষণ বিপন্ন আছে। জুওলজিক্যাল সোসাইটি অফ লন্ডন গবেষণায় দেখিয়েছে যে সেইখানে যে ভূভাগগুলো আছে সেইগুলো তলিয়ে যাচ্ছে। আবার যাদবপুর ইউনিভার্সিটির যে ওশেনোগ্রাফিক স্টাডিজেও দেখা গেছে যে দশকীয় বৃদ্ধি 0.4 ডিগ্রি হারে, অর্থাৎ এর ফলে সেইখানে অনেক ভূভাগ অবলুপ্তি হয়েছে, সেইখানে উপকূল বনভূমি সমুদ্রের তলায় চলে যাচ্ছে, যার ফলে ভবিষ্যতে আমাদের একটা চিন্তার ভীষণ বড় বিষয়। আর ছোট বড় অনেক প্রাণী আছে, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, কাঁকড়া আছে, তারপর ক্ষারীয় কুমির আছে, ঘড়িয়াল আছে, ঠিক আছে। এরা কি হচ্ছে? এরাও বিপদের সম্মুখীন হচ্ছে। অর্থাৎ যদি প্রাকৃতিক প্রভাব দেখি, ভীষণ রকমভাবে একটা কনসার্নিং বিষয় যে সুন্দরবনের আজকে এতটা বিপদাপন্ন হয়েছে।
জলবায়ু পরিবর্তন, ভূ উষ্ণায়ন এবং সমুদ্রের জলতল বৃদ্ধির জন্য। তাই আমাদেরকে পরিবেশকে একটা আত্মীয় স্বরূপ দেখতে হবে, পরিবেশকে আত্মীয়র মতো ভালোবাসতে হবে, নিজের মায়ের মতো পূজা করতে হবে। তাই আমাদের উচিত পরিবেশকে সুরক্ষা করা, কিন্তু আমরা সেটা কোথাও না কোথাও পারি না, আমরা করি না। আমরা কোনো না কোনো সময় কোনো কিছু পরিবেশ সংক্রান্ত কোনো যদি ঘটনা ঘটে, পরিবেশকে যদি ক্ষতি করার চেষ্টা করা হয় কিছু পুঁজিবাদী মানুষ দ্বারা, আমরা চুপচাপ বসে থাকি, আমরা কোনো কিছুই প্রতিবাদ করি না। আমাদের পূর্বে অনেক পরিবেশগত আন্দোলন হয়েছে, সেখান থেকেও আমাদের শিখতে হবে। নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন, এই আন্দোলন থেকে বাঁচতে হবে যে পরিবেশকে কী করে সুরক্ষা করার জন্য আন্দোলন করতে হয়। তাই ঘরে বসে চুপচাপ থাকলে সারা পৃথিবীর উষ্ণতা বাড়বে, গাছ কেটে রাস্তা তৈরি হবে, বিল্ডিং তৈরি হবে, পুকুর বুজিয়ে বিভিন্ন ধরনের বড়সড় বিল্ডিং তৈরি হবে, আর আমাদের সাধারণ জনগণ, ছোট বড় যারা প্রাণী আছে তারা মৃত্যুর সম্মুখীন হচ্ছে। সাধারণ জনগণের ক্ষতি কী করে হচ্ছে? কারণ সাধারণ জনগণ তো আর এসি ঘরে থাকতে পারে না, তারা গরমে ভীষণ কষ্ট পাবে। আর সাধারণ জনগণ যারা বড়সড় মানুষ আছে তারা তো সবসময় এসি ঘরেই থাকবে, তারা এসি চালিয়ে তাদের সুস্থায়ী জীবনযাপন করবে, কিন্তু যারা নিচুতলার মানুষ সমাজে তারাই সবথেকে বেশি করে ক্ষতি হয়। তাই আমরা নর্মদা বাঁচাও আন্দোলন বা চিপকো আন্দোলনে সেখানে সাধারণ জনগণই ভাগ নিয়েছিল। তাই পরিবেশবিদদের কনসার্নিং বিষয় হলো সুন্দরবনের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, তাই আমাদের উচিত সুন্দরবনকে রক্ষা করা। সুন্দরবন যদি না থাকে আমাদেরও অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। অর্থাৎ প্রকৃতিকে আমরা যথেচ্ছভাবে ব্যবহার করি, কিন্তু প্রকৃতি যখন কোনো একটা সময় সপাটে একটা চড় মারে তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, প্রকৃতিকে এত ক্ষয়ক্ষতি করা হয়েছে, তাই আমরা এই ক্ষতির সম্মুখীন হলাম, কিন্তু প্রকৃতিকে আগে থেকে রক্ষা করি না। তাই আমাদের এটা বুঝতে হবে যে প্রকৃতিকে ভীষণ রকমভাবে ভালোবাসতে হবে। প্রকৃতি যদি নষ্ট হয়, প্রকৃতির যদি ক্ষতি হয়, তাহলে আমাদেরই ভবিষ্যতে ক্ষতি হবে। তাই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব সাধারণ জনগণের, আমাদের প্রত্যেকটা সকলের মানুষের প্রকৃতিকে ভালোবাসা জরুরি। প্রকৃতি যদি রুষ্ট হয় তখন বন্যা, বড়সড় ঘূর্ণিঝড়, খরা মাধ্যমে আমাদের সেই পাওনা গণ্ডায় সমস্ত কিছু বুঝিয়ে দেয়। তাই আমাদের প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, পরিবেশগত আন্দোলন থেকে শিক্ষা নিতে হবে। তাই সুন্দরবন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সুন্দরবনে আমরা দেখলাম যে কি হলো, সুন্দরবনে যে প্রাকৃতিক প্রভাব, যে সেখানকার উদ্ভিদ প্রজাতি, সেখানকার প্রাণী প্রজাতি, ভূ উষ্ণায়ন, ভূভাগের অবলুপ্তি, দ্বীপগুলো ডুবে যাচ্ছে সুনামির ঘূর্ণিঝড়ের জন্য, সেই জিনিসগুলো সুন্দরবনে প্রচণ্ড রকমভাবে প্রভাব ফেলছে। আমাদের সচেতন হতে হবে, সচেতন না হলে প্রকৃতি নষ্ট হয়ে যাবে। এরপর আছে আর্থসামাজিক প্রভাব। আর্থসামাজিক প্রভাব কি হবে? আর্থসামাজিক প্রভাব হবে কৃষিজমি ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষিজমি ধ্বংস কী করে হয়? প্রত্যেক বছরই ঘূর্ণিঝড় আসে, সেই ঘূর্ণিঝড়ের জন্য সমুদ্রের জল নদীতে ঢুকে যায়, সেই নদীর জল বেড়ে যায়, নদীতে বন্যা হয় এবং লবণাক্ত জল কৃষিজমিতে পড়ে। অর্থাৎ ছোট বড় পুকুরে যে মাছ চাষ করা হয়েছিল, মিষ্টি জলের ফ্রেশ ওয়াটারের ফিশ বা মাছ, অর্থাৎ স্বাদু জলের মাছ, সেইগুলো সমুদ্রে জল ঢুকে যাওয়ায় মারা যায়। আবার যে লবণাক্ত জল চাষের জমিতে পড়লে সেই জমিও লবণাক্ত হয়ে যায়। অর্থাৎ বর্তমানে ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে ভূ উষ্ণায়নের জন্য। বঙ্গোপসাগরের উষ্ণতা সাধারণ উষ্ণতার থেকে বেড়েছে, তাই গ্রীষ্মকালে প্রচণ্ড বড় বড় ঘূর্ণিঝড় আসছে। আর সুন্দরবনের যে জলাভূমি আছে, সেই জলাভূমি যেগুলো ফ্রেশ ওয়াটার জলাভূমি, সেই জলাভূমিতে লবণাক্ত জল ঢুকছে। আর চাষের জমিতেও কী হচ্ছে? চাষের জমিতেও কি চলে যাচ্ছে? চাষের জমিতে চলে যাচ্ছে সমুদ্রের জল, তাই চাষের জমিও নষ্ট হচ্ছে। তাহলে প্রত্যেক বছর বন্যা হয়, সেখানকার মানুষ কোথাও যেতে পারবে না বলে সেইখানে আছে। তাছাড়া তাদের প্রত্যেক বছর বাঁধ ভাঙে নদীর, প্রত্যেক বছর তারা বিপদের সম্মুখীন হয়, প্রায় মাজা অবধি জল হয়ে যায় বন্যার জল। তাদের ঘর সমস্ত প্রায়ই কাঁচা ঘর। যারা গরিব মানুষ তারা সেইখানে পড়ে আছে, যারা কিছুটা করতে পারছে না, কিছু উপায় নেই, তারা এখানে আছে। আর যাদের কিছু একটা সামর্থ্য আছে তারা সেখান থেকে চলে আসে, কারণ সেইখানে প্রাকৃতিক পরিবেশ ভীষণ প্রতিকূল। মানুষ বর্ষাকালে ভীষণ কষ্টে কাটায়। অর্থাৎ কৃষিজমি ধ্বংস হয়ে যায়, চাষবাস হয় না, পুকুরে মাছ চাষ করেছে, মাছ মরে যায়, সুনামির ঘূর্ণিঝড়ের জল
ঘূর্ণিঝড়ের জন্য সমুদ্রের ঢেউ বন্যা হয়ে যায় সেই কারণে। এরপরে সেই কারণে মানুষ সেইখান থেকে অর্থাৎ সমুদ্রের কাছাকাছি থেকে সুন্দরবনের ওই অঞ্চল থেকে ধীরে ধীরে দক্ষিণ দিকে সরে আসছে, অর্থাৎ অনেক বসতিও চলে এসছে, প্রচুর বসতি সেইখানে আর নেই, প্রায় 60,000-এর উপরে বসতি কি হচ্ছে উত্তরে সরে আসছে। অর্থাৎ সেইখানকার যারা বসতি স্থাপন করেছিল তারা প্রায় 6,000 পরিবার সেইখান থেকে উত্তরে সরে আসছে, দক্ষিণ থেকে উত্তরে। অর্থাৎ আমরা জানি যে সুন্দরবন আছে দক্ষিণ দিকে, তারা কোথায় কি করছে, সেই দক্ষিণ থেকে উত্তর দিকে সরে আসছে। তাই আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতিকে সুরক্ষা করা ভীষণ জরুরি। আর সুন্দরবন তো আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বললাম, যে বড় বড় ঘূর্ণিঝড় থেকে আমাদের বাঁচায়, কারণ ম্যানগ্রোভ অরণ্য অনেকটা ঘূর্ণিঝড়ের প্রকোপকে আটকে দেয়, বাধা সৃষ্টি করে। ঘূর্ণিঝড়টা গাছপালা যেগুলো আছে, ম্যানগ্রোভ অরণ্য আছে, সেখানে বাধা পেয়ে স্থলভাগে অত ভালো করে আঘাত করতে পারে না, কারণ সেখানে বাধাপ্রাপ্ত হয়ে যায়। তাহলে এখানে কি পেলাম, যে মানুষের ওপরও প্রভাব পড়ছে, সেখানে যারা বসবাস করছে কৃষি জমি ধ্বংস হয়ে যাচ্ছে, তারপরে অনেক মানুষ গৃহহীন হয়ে সেখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে, প্রায় 6,000 পরিবার সেখান থেকে চলে এসছে। আর প্রকৃতির ওপর প্রভাব কি পড়ছে সেটা তো বললামই, সেখানে উদ্ভিদ প্রাণী প্রজাতি ভীষণ সংকটাপন্ন বিপদাপন্ন হয়েছে। তাহলে সুন্দরবন সম্পর্কে এইটুকুই। পরের ক্লাস তোমাদের 12 নম্বর ক্লাসে কি করাবো, হিমবাহ সম্পর্কিত বিভিন্ন তথ্য। হিমবাহ সংক্রান্তিত আমি প্রথম চ্যাপ্টারকে কতগুলো পার্টে ভাগ করেছিলাম। প্রথম পার্ট হয়ে গেল নদী সংক্রান্ত বিষয় হয়ে গেল। এবার হিমবাহ সংক্রান্ত বিষয় তোমাদের নেক্সট ক্লাসে পরের সপ্তাহে করাবো। তাহলে আজকের জন্য এইটুকুই, অর্থাৎ পরিবেশকে ভালোবাসো, পরিবেশকে সুস্থ রাখো, পরিবেশই তোমাদের ভালো রাখবে, অর্থাৎ পরিবেশকে মায়ের মতো ভালোবাসতে হবে। জয় হিন্দ। আজকের জন্য এইটুকুই, ভালো থেকো।